নমস্কার। আমার সুধিয়া দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি ভিডিও পর্ব শুরু করতে যাচ্ছি। এই ভিডিও পর্বে আজকে প্রসঙ্গ যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার মিটিং করবেন এবং মিটিংটাও আজকে সম্পূর্ণ হয়ে গেছে। তো আজ 4/12/2024 মিটিং সম্পূর্ণ হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তাতে প্রধান উপদেষ্টা একটি হাস্যস্কর বিষয় নিয়ে উপস্থাপনা করেছেন। এটা হাস্যস্কর বিষয় ছাড়া আর কিছু নয়। তিনি বলেছেন, জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান, সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান। জাতির অস্তিত্বের প্রশ্নে কোন জাতির অস্তিত্বের প্রশ্নটা আপনি চাইছেন? আপনি এলাবোরেট করেন যে কোন জাতির অস্তিত্বের এখন অস্তিত্বের প্রশ্ন এসে গেছে। বাঙালি জাতির, না মুসলিম জাতি, না হিন্দু জাতি, না বৌদ্ধ জাতি, না খ্রিস্টান জাতি? আপনি বোধহয় বলতে চাইছেন বাঙালি জাতি, মানে বাংলাদেশের সমগ্র জনগণের কথা বলতে চাইছেন। দলমত নির্বিশেষে, সংখ্যালঘু নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ পার্সি মুসলমান সব নির্বিশেষে প্রত্যেকেরই অস্তিত্ব সংকটে। এটা কি করে হয়? আপনি বলছেন আপনি সংস্কার করছেন। যদি সংস্কার করে থাকেন তাহলে জাতি কেন অস্তিত্বের মুখে পড়ে যাবে, অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে? আপনি তদারকি সরকারের মূল কাজ, যখন যে কোনো দেশেই তদারকি সরকারের একটা মূল কাজ থাকে। আভ্যন্তরীণ বিপ্লব হয়ে গেছে বা আভ্যন্তরীণ আইনসভা কোলাপস হয়ে গেছে, সে সময় ইন্টারিম গভর্নমেন্ট কাজ করে থাকে। তো ইন্টারিম গভর্নমেন্ট আবার সংবিধান সংস্কার করবে, এটা কি করে হয়? আপনি কি নতুনভাবে গণতন্ত্রের নিয়ম শেখাবেন, নিয়মের পাঠ পড়াবেন? অর্থনীতি নিয়ে থাকুন না, অর্থনীতি নিয়ে আপনি কথা বলছেন না কেন? আপনার দেশের অর্থনীতি কিভাবে সমৃদ্ধি ঘটবে, কিভাবে কৃষির উন্নয়ন ঘটবে, কিভাবে আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন ঘটবে, কিভাবে দেশের প্রত্যেকের আয় বাড়বে, এগুলো নিয়ে কথা বলছেন না কেন? খুঁজে পাচ্ছি না, এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? আপনি জাতির অস্তিত্ব সংকটে এটা কেন বলছেন? ভয় পেয়ে গেছেন, মমতা ব্যানার্জির কথায় ভয় পেয়ে গেছেন। এখনও পর্যন্ত তো আমাদের ভারত সরকার কোনো মন্তব্য করেনি, তাতেই ভয়? মমতা ব্যানার্জি শুধু একটুকু বলেছেন যে জাতিসংঘের থেকে, ইউনাইটেড নেশনস থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রয়োজন। ইউনাইটেড নেশনসের কাছে আপনাদের অদক্ষতা প্রমাণ হলে আপনাদেরকে শান্তি বাহিনী দরকার হবে। আপনাদেরকেই বলতে হবে ইউনাইটেড নেশনসের কাছে যে আমাদেরকে শান্তিরক্ষী বাহিনী দেন, আমরা নির্বাচন করব। আপনি ভালোভাবেই জানেন যেটি চীন থেকে করাচি হয়ে আবার পুনরায় চট্টগ্রাম বন্দরে গেল, যেখানে আপনাদের 2 জন কাস্টমস অফিসারকে সাসপেন্ড করা হলো বা বদলি করা হলো। সেই কন্টেনারে কি আছে এবং সেই কন্টেনারের যেসব যন্ত্রপাতিগুলো আছে, সেই কন্টেনারের যন্ত্রপাতি দিয়ে আপনি নির্বাচন করবেন। সেই সকল যন্ত্রপাতি দিয়ে আপনি ইসকনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছেন। তা আপনি যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, আপনি ভাববেন না আপনাদের 3 দিক বা 4 দিকই, সমুদ্র এলাকাতেও 4 দিকই ভারতবর্ষ অবস্থান করছে। তা আপনাদের জাতির সংকটময় পরিস্থিতির জন্য দায়ী কে? আজকে যারা গণ অভ্যুত্থান করেছিল, যেসব ছাত্র সংগঠন, তারা তো বিভিন্ন সময় আপনার বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে এই বাংলাদেশ আমরা চাইনি, হাসিনার বাংলাদেশই ছিল ভালো। আর আপনি বলছেন যে বাংলাদেশ জাতির সংকট।
হাউ ইজ ইট পসিবল? জাতি কখন সংকটে পড়ে, কখন পড়ে? রাষ্ট্রনায়কের দায় থাকে সেখানে। জাতি যদি সংকটে আসে, বুঝতে হবে সেখানে দায়ভারটা রাষ্ট্রনায়কের। আর আজকের রাষ্ট্রনায়ক তো আপনি আজকে প্রধান উপদেষ্টা এবং আপনি সংস্কারমুখী, অথচ প্রথম দিন থেকেই আপনি বলে যাচ্ছেন যে আপনি কেবলমাত্র এসছেন, ছাত্রছাত্রীরা বলেছে তাই এসছেন। আপনি কিছুদিন চালিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন। নির্বাচনটা দিয়ে দেন না। নির্বাচন দিয়ে দিলেই তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল। আপনি তো গণতন্ত্রের পক্ষে দেখতে পাচ্ছি না। আপনি যে গণতন্ত্রের পক্ষে সেটা তো দেখতে পাচ্ছি না। ফলস একটা রিপোর্ট তৈরি করে দিলেন, একটা শ্বেতপত্র তৈরি করিয়ে দিলেন। মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। দ্বিতীয় কথা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী সিনিয়র, আবার মহাসচিব, আবার বিএনপির মতো এত বড় একটি দল তার মহাসচিব, তিনি কি বলেছেন? ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার, উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। ভাষাটা কেমন যেন গুলিয়ে গেল। ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে, কথাটার অর্থ কি? কথাটার দ্বারা আপনি কি বলতে চাইছেন? ভারত সাম্প্রদায়িক আগ্রাসন কখন করেছে? কখন করেছে বলুন? আপনার 71 সালে হিন্দুর পরিমাণ কত ছিল? এখন হিন্দুর পরিমাণ কতটা কমে গেছে? কি করে কমেছে? যদি আপনার হিন্দুর পরিমাণ কমে যায়, তাহলে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন কোথায় করলো? সাম্প্রদায়িক আগ্রাসন যদি ভারত করতো, তাহলে আজকে 50% হিন্দু, 50% মুসলমান থাকতো। আপনার মতো গণ্ডমূর্খ কিভাবে যে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়, সেটা কোনোভাবেই বিচারযোগ্য নয়। কোনোভাবেই সাধারণ একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলে সে তার উত্তর দিতে পারবে। আর আপনি বলছেন ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রেখেছে। তারপর বলেছেন এইসব করলে বাংলা, বিহার, উড়িষ্যার দাবি করুন। বাহ, খুব ভালো। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পতনের পরেই মির্জাফর আপনাদের দখল নিল। কার সহায়তায়? ইংরেজদের সহায়তায়। তা কিছু মির্জাফর তো থাকবে, এখনও মির্জাফররা কিছু আছে। মির্জাফরের বংশধরেরা এখনও, সেই দুষ্ট চক্ররা এখনও পর্যন্ত বাংলাদেশে বর্তমান। ভারতের কিছু মিডিয়া হয়তো বলছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, এটা সত্য। আপনারা গার্ড দিচ্ছেন, আমি তো বলেছি যে আপনাদের গার্ড দেওয়ার কী দরকার? আপনাদের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, তাহলে আপনারা হিন্দু মন্দির গার্ড দিতে যাবেন কেন, বা হিন্দু পাড়া পাহারা দিতে যাবেন কেন? উগ্র মৌলবাদীদের থেকে রক্ষা করাটাই হচ্ছে আপনাদের এখন দায় এবং দায়িত্ব। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটি। আর সেই বাংলা, বিহার, উড়িষ্যা যে রেজিমেন্টার, যে প্রভিন্সিতে ইংরেজ সরকার পরবর্তীকালে কায়েম করেছিল, সেই ইংরেজ সরকারের যে বেঙ্গল প্রভিন্সি ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে আমাদের নর্থ ইস্টের যে 7 সিস্টার সহ বর্তমান বাংলাদেশের মানচিত্র সহ, তাহলে দাবি করুন আপনি ওইদিকে আমাদের যেটা প্রভিন্সিটা ছিল, ওইদিকে আমাদের ছিল, মিয়ানমারতেও ছিল। মিয়ানমার তো আমাদের ভারতবর্ষেই ছিল, যেটা আগে ব্রহ্মদেশ নাম ছিল। ব্রহ্মদেশ তো আমাদের দেশে ছিল। আপনি সেটাও বলতে পারতেন। সেটা বলুন না, যে আপনি ওই দিকটাও দাবি করুন, কোনো অসুবিধা নেই। আপনি ওই দিকটা দাবি করুন এবং আপনি লেগে পড়ুন, সেইটা আনার জন্য লেগে পড়ুন। 1.5 লক্ষ সেনা আছে, আর আমাদের 14 লক্ষ সেনা আছে। ভারতবর্ষে 14 লক্ষ সেনা আছে, আর আপনাদের 1.5 লক্ষ সেনা আছে। আমাদের মিডিয়ার অনেকেই বা পাবলিকও বিভিন্ন সময় বিভিন্ন রকম কটূক্তি মন্তব্য করেছেন, সেগুলো তো তখন সর্বৈব সত্য বলে প্রমাণিত হয়ে যাবে।
কেউ বলেছে প্রস্রাব করে দিলে ডুবে যাবে, কেউ বলেছে 3 মিনিট দাঁড়াতে পারবে না। আপনাদের সেনাপ্রধানও আশঙ্কা করেছেন, গতকালকে আপনাদের সেনাপ্রধানও আশঙ্কা করেছেন। ভারত কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, আমাদের জয়শঙ্কর এখনো পর্যন্ত কথা বলেনি। ইউনাইটেড নেশনসে জাস্ট একটা 5 মিনিটের কথাবার্তা হয়েছে, তাতে বলা হয়েছিল, জয়শঙ্কর বলেছিলেন যে হ্যাঁ আমরা একটা প্রতিনিধি পাঠাবো। তাই পররাষ্ট্র সচিবকে পাঠাবেন, আপনাদের হয়তো 9-10 তারিখ বা 11 তারিখ 12 তারিখের মধ্যে আপনাদের সাথে কথাবার্তা একটা নিশ্চয়ই হবে। এটা যেহেতু একটা সংকটময় পরিস্থিতি চলছে বাংলাদেশের সাথে, আর আপনার চারিদিকে আমরা আছি, সেখানে আমরাও তো এফেক্টেড হতে পারি, আমাদের তো এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। শুধু হিন্দু বিদ্বেষী তা নয়, আমাদের এফেক্টেড হওয়ার অনেক সম্ভাবনা আছে। আপনাদের চট্টগ্রাম বন্দর থেকে আমাদের যে কেবিল গেছে, সেই কেবিল কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন। ইন্টারনেটের যে কেবিল আমাদের নর্থ ইস্টে গেছে সেটা হুমকি দিচ্ছেন। কূটনৈতিক দিক থেকে আপনার সহায়তা করা উচিত, যেটা শেখ হাসিনা সরকার করেছিলেন, যে কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত ট্রেন যাতায়াত করবে। কলকাতা থেকে ট্রেন যাতায়াত করবে ত্রিপুরা পর্যন্ত, অসুবিধা কী ছিল? আপনারা তো তার ভাড়া পাবেন। আপনাদের চট্টগ্রাম বন্দর যদি আমরা ব্যবহার করি আমাদের নর্থ ইস্টের জন্য, তাতে তো আপনারা ভাড়া পাবেন, অসুবিধা কী ছিল? আমাদের কলকাতা বন্দর তো ব্যবহার করে ভুটান, ব্যবহার করে আমাদের কলকাতা বন্দর, ব্যবহার করে নেপাল ব্যবহার করে, সেগুলো তো ভিন দেশ, তাদেরকে তো আমরা কলকাতা বন্দর ব্যবহার করতে দিই। তাদের অস্ত্রশস্ত্র যারা বিদেশ থেকে ক্রয় করে সেটাও এই আমাদের ভারতবর্ষের উপর দিয়েই নেপালে যায়, ভুটানে যায়। আর আমাদের অস্ত্রশস্ত্র তো ওখান দিয়ে যাবে না। আমাদের পণ্য পরিবহনটা নর্থ ইস্টের ক্ষেত্রে সুবিধা। আমাদের মুম্বাই পোর্ট থেকে যদি চট্টগ্রাম পোর্ট চলে যায়, আমাদের গুজরাট থেকে, আহমেদাবাদ থেকে যদি চট্টগ্রাম পোর্টে প্রোডাক্ট পৌঁছে যায়, চেন্নাই পোর্ট থেকে মাদ্রাজ, মাদুরাই, আমাদের বিশাখাপত্তনম, এগুলো থেকে যদি ডিরেক্ট চট্টগ্রামে প্রোডাক্ট পৌঁছে যায়, তাহলে আমাদের নর্থ ইস্টের অনেক ব্যয় কমে যাবে। না হলে আমাদেরকে 3000 কিলোমিটার যেতে হয় ট্রাকে করে, এটা একটু ব্যয়বহুল। ফলে মণিপুর, আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলোতে আমাদের যে কোনো পণ্যের দাম একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়। আপনি পার্শ্ববর্তী দেশ, আপনার সাথে আমাদের বন্ধুত্বসুলভ মনোভাব থাকা উচিত। তা না হলে আপনি মাঝে মধ্যে আলটিমেটাম দিচ্ছেন ভারতবর্ষকে। পাকিস্তান তো আলটিমেটাম দিয়ে আজকে অবস্থা শেষ, আমাদের রুপি সমান 3.5 টাকা এসে গেছে। আপনারা যদি এখন আবার শোনা যাচ্ছে আপনারা ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনবেন বা অন্য রাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনবেন। যুদ্ধবিমান যদি কিনেন, পারমাণবিক অস্ত্র যদি কিনেন, টাকা ওইখানেই ব্যয় হবে, দেশের উন্নয়ন আর আপনাদের হবে না। এটা মনে রাখুন, ভারতবর্ষ একটা শক্তিধর দেশ, বিশ্বের 4 নম্বর শক্তিধর দেশ। আমেরিকা, রাশিয়া, চীনের পরেই কিন্তু ভারতের স্থান, এটা ভাবা উচিত। এবং নরেন্দ্র মোদী সরকার এখন যথেষ্ট সহনশীলতার উদাহরণ হিসাবে একটা প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আপনাদের অনেক এই যে আপনাদের বলেছেন, হাই কমিশনের আক্রমণ কোনো সভ্য দেশের লক্ষ্য নয়, এই ভাষাটা আপনি ভারতবর্ষকে কি অসভ্য দেশ মনে করেন? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বা সারা ভারতবর্ষে কতগুলো অঙ্গরাজ্য আছে আপনি জানেন? 140 কোটি মানুষ আছে। 140 কোটি মানুষের মধ্যে কোথাও যদি বিক্ষোভ হয়, যে 50 জন বা 100 জন কোথাও যদি বিক্ষোভ করে থাকে, উগ্র হিন্দুত্ববাদী যাদেরকে আপনি তকমা দিচ্ছেন, যদিও উগ্র হিন্দুত্ববাদী বলে কোনো ভাষা হয় না, উগ্র মৌলবাদী হিসেবে ভাষা হয়। তালিবান, ISI এদেরকে উগ্র মৌলবাদী বলা হয়। আপনি আপনাদের কিছু সংখ্যক ওই জাতীয়
লোক আছেন, তালিবান টাইপের লোক আছেন, যাদেরকে দিয়ে আপনি ভোট করাতে চাইছেন, যাদের 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 সাহায্যে আপনি ক্ষমতায় থাকতে চাইছেন। সেখানে শাহিদ ইসলাম বলেই দিলেন যে হাই কমিশনের আক্রমণ কোনো সভ্য দেশের লক্ষণ নয়। আক্রমণ প্রতিহত করা হয়েছে, এটা কি জানেন না? আমাদের ওখানে জড়িত 3 জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি যে যারা জড়িত তাদের অনুসন্ধান চলছে, 30 থেকে 35 জনের অনুসন্ধান চলছে, এবং তাদেরকে কেউ ভারত সরকার কখনোই ছাড়বে না। এবং আপনাদের যতগুলি হাই কমিশনের অফিস আছে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস আছে সারা ভারতবর্ষ জুড়ে, প্রতিটা জায়গায় নিরাপত্তার একদম সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তারপর আজকের আলোচনাতে আপনাদের একটা প্রশ্ন উঠেছে, বেশ খুব সুন্দর প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন যারা করেন তারা যে কত নীচ বা হীন মানসিকতার পরিচয় দেন সেটার বিশ্লেষণ আমি করব। বলেছে বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে সাবেক আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সরিয়ে বিপ্লবের পক্ষের শক্তিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব। বাহ! এ কি ত্রিশক্তির সঙ্গে মিত্রশক্তির চুক্তি চলছে, না ত্রিশক্তির সঙ্গে মিত্রশক্তির লড়াই চলছে, কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে নাকি? আপনি কি ভাবেন নিজেকে? আপনি নিজেকে কি ভাবেন? এ তো হাস্যস্কর কথাবার্তা। তাহলে তো বলতে গেলে আপনার পুরো পুলিশ প্রশাসন ফেলে দিতে হবে, দিয়ে নতুন করে সাজাতে হবে। আপনাদের পক্ষের যারা পুলিশ থাকবে তারাই কেবলমাত্র নিয়োগ পাবে। তাহলে তো বলতে হয় এই যে আপনার রিসেন্ট এই 2-1-এর মধ্যে আপনারা যে 200 জন না 400 জন বিসিএস ক্যাডার ভর্তি করলেন, নিয়োগ দিলেন, তারা কি তাহলে আপনাদের দোসর ছিল? তাহলে দোসরদেরকেই নিয়োগ দিয়েছেন? অস্বাভাবিক কথাবার্তা বলেন। ডেমোক্রেটিক সিস্টেমটাই আপনার মাথায় নেই। গণতন্ত্র কাকে বলে সেটার সংজ্ঞাই আপনি জানেন না। আপনি বলছেন যে নিয়োগকর্তাদেরকে বাতিল দিতে হবে, এবং বিপ্লবের পক্ষে যারা আছে, বিপ্লবের পক্ষে তো সবাই, আওয়ামী লীগ তো বিপ্লবের পক্ষে। আওয়ামী লীগ বিপ্লব করেছিল বলে না আজকে আপনি এই কথা বলার সাহস পাচ্ছেন। 1971 সালে আওয়ামী লীগ বিপ্লব করেছিল বলেই আজকে আপনি এই কথা বলার সাহস পাচ্ছেন। আমাদের সপ্তম নৌবহর যদি না থাকতো, রাশিয়া যদি সহায়তা না করতো, আমেরিকা সেদিন আপনাদেরকে কুরে কুরে খেত। পাকিস্তান আলাদা হয়ে যেত এবং বাংলাদেশটা একটা আমেরিকার উপনিবেশে পরিণত হতো। বাংলাদেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চলতো। আজকে যে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন সেটা সুযোগ পেতেন না। আপনাদের মুক্তিযোদ্ধার 1.5 কোটি মুক্তিযোদ্ধাকে অস্ত্রশস্ত্র সাপ্লাই কে দিয়েছিল? ভারত সরকার দিয়েছিল। তবেই না আপনারা মুক্ত হয়েছেন। ভারত সরকার আজ পর্যন্ত কোনোদিনই কোনো ব্যাপারে কোনোখানেই বাংলাদেশের সরকারের সাথে আগ্রাসন নীতি প্রয়োগ করেনি। এটা সর্বৈব সত্য। আপনি তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনি তো প্রতিশোধ স্পৃহা নিতে চাচ্ছেন। যখন আপনার সম্পদের ইতিহাস নিয়ে আওয়ামী লীগ সরকার প্রধান সুপ্রিমো শেখ হাসিনা ম্যাডাম যখন আপনাকে বিভিন্ন সময় ধরেছেন, আপনি লেজে গোবর হয়ে দেশ ছেড়েছেন। তাই আপনি আজকে আপনার প্রতিশোধ স্পৃহা সেটা আজকে জেগে উঠেছে এবং ক্ষমতা কায়েম করার চেষ্টা করছেন। ক্ষমতা কায়েম করার চেষ্টা করছেন যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানে আপনাকে একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে, নোবেল লরিয়েট হিসেবে আপনাকে একটা জায়গায় স্থান দিয়েছে। আপনি ভেবেছেন আমি একজন করিতকর্মা। আপনি ওই অর্থনীতির প্রফেসর পেলেন, শান্তি পেলেন, নোবেল পেলেন শান্তি পুরস্কার। কোথায় শান্তি এনেছেন আপনি? কোন আন্দোলনের মাধ্যমে আপনি শান্তি এনেছেন বলুন? ইসকন যে আন্দোলন করছে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।
মাদার টেরেসা যেটা করেছে, শান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে। আর আপনি বলছেন আপনি শান্তিতে নোবেল প্রাইজ প্রাপক। প্রতিটা জায়গায় আপনার দূরভিসন্ধি আছে, প্রতিটা জায়গাতে আপনার দূরভিসন্ধি আছে, প্রতিটা জায়গাতেই আপনি ডেমোক্রেসি ক্ষুণ্ণ করেছেন। বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনি স্বজন পোষণ করেছেন। সেইগুলো নিয়ে শ্বেতপত্র প্রকাশ হবে, করুন না, দেন না। এই আপনার ওই দেবাশিস ভট্টাচার্যকে দেন না, নাকি দেবপ্রিয় ভট্টাচার্য, কি যেন নাম ভুলে গেছি, ওনাকে দেন। আপনার দোসর আপনার অঙ্গুলি হিলনে শ্বেতপত্র প্রকাশ করেছে। ইতিহাস কিন্তু আপনাদের ছাড়বে না। ওই শ্বেতপত্র প্রকাশ নেই কিন্তু আপনাকে, ওটাই আপনার কবর খুঁড়ে দেবে। তবে হ্যাঁ, একটা ভালো প্রস্তাব এসেছে, যে প্রস্তাবটা ভারত সরকারকে খুশি করার জন্য। এটা আমি বুঝতে পেরেছি। আমার সেকশন স্যার বলছে এটা ভারত সরকারকে খুশি করার জন্য, বা ইউনাইটেড নেশনসকে খুশি করার জন্য, বা অন্য কোনোভাবে সারা বিশ্বে নিজেদের ইমেজ ভালো করার জন্য একটা ভালো প্রস্তাব এসেছে। সেটা হচ্ছে সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব। এর মতো উন্নত প্রস্তাব কিছু হয় না। এটা 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 একটা ভালো প্রস্তাব। এই ভালো প্রস্তাবেরও সমালোচনা করতে হচ্ছে। অবাক ব্যাপার যে ভালো প্রস্তাবেরও সমালোচনা করতে হচ্ছে। এই জাতীয় প্রস্তাব আসাটা খুব একটা যৌক্তিক এবং উন্নত চিন্তাধারার মস্তিষ্ক প্রসূত ফল। এটি হচ্ছে যে সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠন। এতদিন তো যে কমিশনগুলো গঠন করছিলেন সেগুলো তো দোসর তৈরি করার জন্য করছিলেন। এটা একটা ভালো করেছেন, এটার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। যাক, এসব কিন্তু রাজনৈতিক পার্টিরাও করতে পারবে। আপনার যদি কোনো কিছু সংস্কারের প্রয়োজন হয়, আপনি যে রাজনৈতিক পার্টি আসবে তার কাছেই আপনি ফেলবেন, চিঠি মারফত জানাবেন, যে প্রধানমন্ত্রীকে চিঠি মারফত জানাবেন, রাষ্ট্রপতিকে চিঠি মারফত জানাবেন। আপনার 84 বছর বয়স, আপনি যদি 30 বছর বয়সে সাবালক হয়ে থাকেন, আমাদের যদিও 18 বছর বয়সে সাবালক ধরি, কারণ আপনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন, আপনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, আপনি পড়াশোনাতে ব্যস্ত ছিলেন, তো সমাজ সংস্কারে মন দেওয়ার মতো সময় আপনার হাতে ছিল না। যদি 50 বছর বয়সে এসেও সমাজ সংস্কারের যদি আপনার চিন্তা ভাবনা থেকে থাকে, আপনি তো নতুন দল গড়েছিলেন, সেটা তো হাওয়ায় মিলিয়ে গেছে। তো 50 বছর থেকে 84 বছর, 34 বছর, গত 34 বছরে কতগুলি প্রস্তাব আপনি সরকারের কাছে দিয়েছেন, যখন যে সরকার ছিল, বিএনপি থাকুক, সেনা শাসন থাকুক, কি আওয়ামী লীগ থাকুক, যেই সরকার থাকুক, যেই রাষ্ট্রপতি থাকুক, আপনি কতগুলি সংস্কারের প্রস্তাব আপনি পাঠিয়েছিলেন, তার একটা শ্বেতপত্র আমার খুব দেখার ইচ্ছা হচ্ছে, যে আজ পর্যন্ত কতগুলো চিঠি পাঠিয়েছেন আপনি, যে এই বাংলাদেশের এই দিকটাতে সমস্যা হচ্ছে, এইটা খুব করা প্রয়োজন, যে আমাদের যমুনা সেতুর প্রয়োজন আছে, আমাদের পদ্মা সেতুর প্রয়োজন আছে, আমাদের খাল খননের প্রয়োজন আছে, কি আমাদের ওই ফারাক্কা ব্যারেজের কাছে আরেকটি 150 ফুট উচ্চতার একটি ব্যারেজের প্রয়োজন আছে। আপনাদের ব্যারেজের জায়গা আছে তো, নর্থ ইস্টে ময়মনসিংহ এলাকাতে তো, ময়মনসিংহ রংপুর এলাকাতে তো ব্যারেজ করার জায়গা আছে, সেখান থেকেও তো আপনারা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পেতে পারবেন। দরকার নেই, কেন বিদ্যুৎ কিনবেন? আপনাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেলে, ঠিকঠাক হয়ে গেলে, ভারত থেকে বিদ্যুৎ কেনার দরকার লাগবে না। আপনারা আমদানি শুল্ক যদি কমিয়ে দেন, রপ্তানি শুল্ক যদি ছেড়ে দেন, ডলার আসতেও কোনো সমস্যা হবে না। আর আপনি সংস্কার করছেন নিজের স্বার্থের জন্য, আবার বলছেন স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে এগাচ্ছে দেশ। যদি বা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা ছিল, যদিও বা স্বৈরতান্ত্রিক কিছু মানুষ
নিজেদেরকে স্বৈরতান্ত্রিক উপায়ে কাজ করাতেন, সেটা তো আওয়ামী লীগের দোষ না। যাই হোক, আজকের আপনাদের একটি মাত্র আলোচনার একটি মাত্র বিষয়কে সমর্থন ছাড়া আমি আজকের কোনো বিষয়কে সমর্থন করতে পারছি না। অ্যাজ এ ডেমোক্রেটিক নিউজের বিভাগের আদমি হয়ে আমি আপনাদের এই আগ্রাসন নীতির এইসব সমালোচনাগুলো বন্ধ রাখুন। আগ্রাসন নীতি যদি করতে হয়, প্রথম কিন্তু গভর্নমেন্ট কন্টিনেন্টাল সিস্টেম তৈরি করবে। খেয়াল রাখুন, কন্টিনেন্টাল সিস্টেম যদি তৈরি হয়ে যায়, অর্থাৎ ব্যান্ড হয়ে যাবে আপনাদের সমুদ্র বন্দর, ব্যান্ড হয়ে যাবে, বন্দরে কোনো কিছুই আসবে না, আপনার চট্টগ্রাম বন্দরে কোনো কিছুই আসবে না বিদেশ থেকে। করাচি থেকে চিনি আমদানি করুন না। হাসিনা সরকার গত 2 বছর চিনি আমদানি বন্ধ রেখেছিল, এটা কি জানেন আপনি? করাচি কেন, ইন্ডিয়া থেকেও চিনি যেত না। গত 2 বছর চাল আমদানি বন্ধ ছিল, ইন্ডিয়া থেকেও চাল যেত না। কিসের জন্য করেছিলেন? আপনি আজকে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। হাসিনা সরকার ভারত থেকে চাল কেনা বন্ধ রেখেছিলেন এই কারণে, যাতে দেশে ধানের, কৃষকের উন্নতি হয়, ধান চাষের পরিমাণ বাড়তে থাকে, ফলন যাতে বৃদ্ধি করা যায়, চাষিদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে, ক্রাইসিস তৈরি হলেই চাষিরা উদ্বুদ্ধ হবে। আজকে আপনার রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশনে যে পরিমাণ আলুর চাষ হচ্ছে, আপনাদের বাংলাদেশকে আলু রপ্তানি করতে হবে আগামী দিনে বাংলাদেশ আলু রপ্তানি করবে। সেই সব পলিসি নেন। সেই সব পলিসি না নিয়ে আপনি ক্ষমতা দখলের পলিসিগুলো নিচ্ছেন। ক্ষমতা দখলের পলিসি নিয়ে যদি আপনার উগ্র চিন্তাভাবনাকে, উগ্র মৌলবাদী চিন্তাভাবনাকে যদি আপনি প্রকাশ করার চেষ্টা করেন এবং সেটাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেন, ভারত কিন্তু বসে থাকবে না। দেখা যাক, আমরা ওয়েট করতেছি। আমাদের ভারতের পররাষ্ট্র সচিব যাচ্ছেন আপনাদের দেশে, কি কূটনৈতিক আলোচনা হয় সেটা তো আমরা নিশ্চয়ই গণমাধ্যমে জানতে পারবো এবং আমাদের প্রেস রিলিজও হয়ে থাকবে। তো বন্ধুগণ, আপনাদের দেশের এই সমালোচনা করলাম। আমার ভক্তদের, আমার শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সমালোচনা করুন। আপনার সমালোচনা আমার ভবিষ্যতের পাথেয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।